আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিকটা হচ্ছে অন্তর্বর্তী সরকারকে নিয়ে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে। আমাদের প্রিয় ভাই সাংবাদিক ইলিয়াস ভাই, যিনি বাংলাদেশের জনগণের আহ, অনেক কাছের লোক। ইলিয়াস ভাই, যাকে এদেশের নিপীড়িত জনগণ খুবই ভালোবাসে। তো ইলিয়াস ভাই যে একটা প্রতিবেদন করেছিল আসিফ নজরুলকে নিয়ে, এটা অনেক বড় প্রতিবেদন। তার ভিতরে আসিফ নজরুলকে নিয়ে কিছু কথা বলে, যেসব কথা শুনে আসিফ নজরুল নিজেও তা বিবৃতি দিয়েছে পরবর্তী মিডিয়াতে, তা আমরা দেখতে পেয়েছি। কিন্তু প্রশ্নটা, ইলিয়াস ভাইকে কারা কারা বাংলাদেশটির? ইলিয়াস ভাইকে তার ভিতর আমি একজন যে চিনি। ইলিয়াস ভাইয়ের ভিডিও দেখে বড় হয়েছি। 2020-19 থেকে ইলিয়াস ভাইয়ের ভিডিও দেখা আমার শুরু। ইলিয়াস ভাই 21 থেকে পিনাকি ভট্টাচার্য, তারপর আরও অনেক লোক আছে যাদের ভিডিও আমি দেখতাম। তো ইলিয়াস ভাই যেসব কথা বলে, কখনো তার কথায় মিথ্যা এই জিনিসটা নয়, সলিড এবং ইনটেক কথা বলে। এটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। তো এমন নয় যে ইলিয়াস ভাই এই কথাগুলো বললে এগুলো মিথ্যা, এগুলো 100% সত্য, কারণ সে মানুষটাই সত্য। তো আসিফ নজরুলকে নিয়ে আমাদের যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে সে যে এই কথাগুলো বলো 3 তারিখে রাত্রে, 3 আগস্ট এবং 4 আগস্ট আসিফ নজরুলের যে বৈঠকগুলোর কথা বলে, এগুলো 100% সত্য। কিভাবে? তার প্রমাণ দিন। 3 আগস্টের বৈঠকের কথাটা আমরা জানতাম না, এটা ইলিয়াস ভাই থেকে শুনছি। কিন্তু 4 আগস্ট যে বৈঠক হয়েছিল, শেখ হাসিনা, তারপরে বিদেশি গোয়েন্দা সংস্থা, তারপর আসিফ নজরুল এবং সেনাবাহিনীর কিছু কর্মকর্তার সাথে যে বৈঠক হয়েছিল, সে বৈঠকটা সম্পর্কে আমরা 10ই আগস্টে জানতে পারি। তো ওই বৈঠকটা যখন হয়েছিল, তখন এই বাংলাদেশের অনেকেই সেটা জানতো না। এটা অল্প কিছু লোক জানতো, তার ভিতরে আমরা, বিশেষ করে আমিও জানতাম, অনেকে জানতো। সেটা আমরা 10ই আগস্ট জানতে পারি। কী হয়েছিল সেই বৈঠকে? সেই বৈঠকটা সম্ভবত হয়েছিল এই আমাদের ছাত্র ভাইদের বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের যে হৃদম বা যেই ধারালো যেই আওয়াজটা, যেই তাদের যে মানে স্পিরিটটা, সেটাকে দমানোর জন্য। এবং 4 তারিখ রাত্রে চেষ্টা করা হয় যেন 5 তারিখে ঢাকা টু লং মার্চ এটা না হয়। এটার বিরুদ্ধে কাজ করেছিল এই সরকার, বিগত আওয়ামী লীগ সরকার। তো তারা ভাবলো যে কীভাবে এই আন্দোলনটাকে ঠেকানো যায়। তখন আসিফ নজরুলকে সেখানে নিয়ে যায় এবং সে অনেক সমন্বয়কের সাথে কথা বলে, এবং তাদের কথা ছিল অনেক ধারালো। এবং তারা বলেছিল যে ঢাকা টু রং মার্চ হবে, যা হোক হোক, দরকার হলে আরও প্রাণজাক্ত ঢাকা টু রং মার্চ হবে। তখন এই শেখ হাসিনা আসিফ নজরুলকে দিয়ে অনেকবার চেষ্টা করে তাদের এই আন্দোলনটাকে রুখে দেওয়ার জন্য। এবং এটাও শুনেছি অনেক সমন্বয়ককে টাকার লোভ দেখানো হয়েছে। যাই হোক, তো ওই আন্দোলনে পরে ওইখানে একটা বড় প্ল্যান হয় যে কি হবে বাংলাদেশের, বা হাসিনা কি করবে, পালিয়ে যাবে কিভাবে। তো বিভিন্নভাবে পালিয়ে যান, 3 থেকে 4টা প্ল্যান হয়। তারপরে সেখানে বিদেশি গোয়েন্দা সংস্থারা বিভিন্ন ধরনের তথ্য দেয়। তারা তথ্য দেয় এবং এই অন্তর এবারে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কি হবে ওইটা নিয়ে, আর বলে কোন সরকার আসবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, কিভাবে কি করবে, সেগুলো বিদেশি গোয়েন্দা সংস্থা আসিফ নজরুলের সাথে অনেক কথা বলে। তখন আসিফ নজরুলের কথাগুলো তাদের অনুসরণ করে। কিভাবে? তাদের কথা ছিল ইসলামপন্থী কাউকে ঢোকানো যাবে না, যার ইসলামপন্থী এবং কঠোরভাবে ইসলাম মানে এবং ইসলামের বিধিবিধান নিয়ে সমাজে কথা বলে। তো তখন তাকে বোঝানো হয়, বাংলাদেশ মানুষকে বোঝাতে হবে আমরা ভালো একটা উপদেষ্টা মণ্ডলী করছি। কিভাবে? প্রথম একজন আলেম নিবা, একজন টিচার নিবা, একজন এই ডক্টর নিবা, একজন আইনজীবী নিবা। তো আসিফ নজরুল এইভাবে আইনজীবী। তো এইভাবে ভালো কিছু লোক নিবা। তখন বিদেশি গোয়েন্দা সংস্থাটা চাইছিল যে আসিফ নজরুলকে উপদেষ্টা বানানোর, প্রধান উপদেষ্টা। কিন্তু পরবর্তীতে ছাত্রদের সাথে কথা হয়, তো তারা বলে, সেনা প্রধানের যখন কথা হয়, তারা বলে যে আসিফ নজরুল উপদেষ্টা হবে না, প্রধান উপদেষ্টা হবে ডক্টর মাহমুদ ইউনূস। ওই ডক্টর মাহমুদ ইউনূসকে তাদের কথা অনুযায়ী উপদেষ্টা বানানো হয়। এবং ডক্টর মাহমুদ ইউনূস স্যার উপদেষ্টা হয়, এবং এই হওয়াটাকে অনেকে পছন্দ করে না।
বিশেষ করে আসিফ নজরুলের মতো ব্যক্তিরা। তো আসিফ নজরুল তখন কি করে, ওই বিদেশি গোয়েন্দা সংস্থার কথা শুনে সে তাদের মধ্যে কাজ করে, এবং 5ই আগস্ট সকাল 9টা বাজেও আমরা শুনতে পাই, 9টা 8টা 9টার দিকেও এই আসিফ নজরুল এর শেখ হাসিনার সাথে কথা হয়। এবং আন্দোলন যখন তীব্রপথে এবারে আন্দোলন যখন একটা বড় একটা বিপ্লবের আকাঙ্ক্ষায় ক্ষুধায়, বিপ্লবের যে ক্ষুধা ওটা নিয়ে যখন গণভবনের দিকে যায়, তখনই বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্নভাবে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যায়। কিন্তু আসিফ নজরুল সে যে একজন গদ্দর, বেঈমান, বিপ্লবের জন্য আমাদের যে বিপ্লবটা এসেছে 2024-এর, সেটার জন্য ক্যান্সার। সে একজন রাষ্ট্রদ্রোহী। সে এই ঘটনাগুলো ঘটিয়েছে। এটা শুধু সত্যই না, হয়তো ইলিয়াস ভাই বিগত 3-4 দিন আগে এই কথাটা বলেছে, এটা জাতিসংঘ, কিন্তু এটা সম্পর্কে আমি এই 10ই আগস্টে জানতে পারি। 10ই আগস্টে জানতে পারি তার বিভিন্ন কথা। তখন এটাও বলেছিলাম আমার এক লোকের সাথে যে তার মুজগুলা পুরো ওবায়দুল কাদেরের মুজগুলার মতো আসিফ নজরুল, এবং তার চেহারাতে কোনো ভালো মানে একটা ভালো ভাব আসে না, এটাও আমরা বলেছিলাম। এবং এটাও বলেছিলাম তার কথাগুলো খুবই ওয়াইডা মানে খুবই মাইজ্ঞা, বা যেটাকে বলা হয় ফিমেল টাইপের কথা, লম্বা লম্বা কথা, যেভাবে ওবায়দুল কাদের কথা বলতেন, এবং তার বুঝগুলো ওবায়দুল কাদের মতো ছিল। এই বিষয়টা নিয়ে আমরা কটাক্ষ করছিলাম যে আমার তো তার পছন্দ হয় না। সে তো বলতেছে যে প্রবাসীদের জন্য অনেক বড় সুখবর আছে 6-7 দিন ধরে। কি সুখবর? এবং আসিফ নজরুল যে বড় ধরনের গাদ্দার, তার আরেকটা প্রমাণ হলো কিছুদিন আগে তারা 50টা বোনের একটা বিদেশ সফর করে। ওই সফরে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীর সাথে আসিফ নজরুল বৈঠক হয়, সেটা 100% সত্য। এবং এই বিষয়গুলো নিয়ে তাদের এই আসিফ নজরুলের একটা চলছে, এবং অন্তর্বর্তী সরকার সহ অনেকেই আসিফ নজরুলকে দেখতে পারে না, এবং ছাত্র জনতাও দেখতে পারে না, এবং আসিফ নজরুল নিজেও ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখতে পারে না। আসিফ নজরুল চায় সেজন স্বাধীনভাবে কাজ করে, ডক্টর ইউনূস যেন তার কোনো কাজে হস্তক্ষেপ না করে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তার কাজে হস্তক্ষেপ না করে, এবং তাকে যদি এখন অন্তর্বর্তী সরকার থেকে না সরায়, তাহলে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আজ তো ডিসেম্বর, 1 ডিসেম্বর, জানি না আগামীকাল কি হবে, আল্লাহ ভালো জানে। আজকে রাতের বেলা, কালকে 2 তারিখ চলে যাবে, 2 ডিসেম্বর। পীরখানা হত্যা যেভাবে হয়েছিল না, ডক্টর ইউনূসকে ঠিক এইভাবে হত্যা করতে পারে এই আসিফ নজরুলরা। এরা হচ্ছে বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট, এবং বাংলাদেশে থাকা বিদেশি গোয়েন্দা সংস্থাদের সাথে মিলে কাজ করছে। যেমন তার একটা প্রমাণ আমি আপনাদেরকে দিই। পিলখানার হত্যা নিয়ে কথা উঠেছিল, সেটা অফ করে দিল। প্রথম বাংলাদেশের মিডিয়াগুলো পিলখানা হত্যা নিয়ে অনেক কথা বললো, তারপর এটা অফ করলো। 2 নম্বর বিষয় হচ্ছে, এটা কেউই বলে নাই, এই যে কথাটা আমি বলবো সেটা কেউই বলে নাই। আমি এটা আরও আগেই জানি, ওইটা জানি আমি 2021 সালের শেষের দিকে, 2021 সালের শেষের দিকে আমি এই কথাটা জানি। এই কথাটা হচ্ছে, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার দূতাবাস যেখানে, বাংলাদেশের ঢাকায় ভারতীয় দূতাবাস যেখানে, ওখানে একটি বিল্ডিংয়ে মোবাইল ট্র্যাকিং ডিভাইস মেশিন বসানো আছে। মোবাইল ট্র্যাকিং ডিভাইস মেশিন, এটা ইন্ডিয়া বসিয়েছে। ইন্ডিয়া এই কারণেও বসিয়েছে, ওই ডিভাইসটা দিয়ে 2 কোটি মোবাইল একসাথে ডিটেক্ট করা যায়, ডিটেক্ট করে এই তাদের তথ্যগুলো নেওয়া যায়। ওইখানে বিভিন্ন অপশন আছে, সার্চ অপশন আছে। কেউ যদি কথা বলছে একটা নাম নিল, এই নামের পর থেকে ওর পুরাটা ভয়েস রেকর্ড হবে, সে কী বলবো। এবং এইটা নিয়ে বাংলাদেশে অনেক আগেই এই ভারতীয় গোয়েন্দা সংস্থা এটা লাগিয়ে ফেলছে 2021 সালে, এই মোবাইল ট্র্যাকিং ডিভাইস মেশিনটা। তো এটা মোবাইলের তথ্য চুরি করে। তো এই জিনিসটা যখন লাগিয়েছে, এটা নিয়ে কেউ কোনো প্রতিবাদ করেনি, এবং এটা খুবই গোপনে হাসিনা সরকারকে রাখার জন্য এটা লাগানো হয়েছে। কিন্তু এই জিনিসটা আমরা জেনে ফেলেছি, এটা আরও আগে জানি, এটা আমি 2021 সালের দিকে আমি জানি। তো এই জিনিসটা আজও ওখানেই আছেন, ঢাকার যে ভারতীয় হাইকমিশনার আছে, ভারতীয় দূতাবাস কার্যালয়, ওখানে এখনও এই মোবাইল ট্র্যাকিং ডিভাইসটা আছে। এটা আমরা আগে থেকেই জানি, আর আমরা তো এগুলো ঘেঁটে এসেছি। আর বৈষম্য বিরোধী আন্দোলনের যে রক্তবয়ী আন্দোলন হলো, গণহত্যা হলো, তারপরে কত আহত হলো ভাই, আঘাতপ্রাপ্ত ভাই হলো, তাদের কোনো বিচার আজও হয়নি।
এমনকি তাদের যেই হত্যা করলো যেই পুলিশ লীগরা, তারপর আওয়ামী লীগরা, তাদের কোনো বিচার হয় নাই, তাদের কোনো ইয়ে হয় নাই যে তাদের ভবিষ্যতে কি হবে, সব ধ্বংস। এটাই আমাদের গণ অভ্যর্থনা ছিল। হাজারো যুবকের, হাজারো ছাত্র জনতার প্রাণ দিয়ে এটা কি আবার গণ অভ্যুত্থান? এই অভ্যুত্থানের জন্য কি আমরা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছি, নিজেদের জীবনের মায়া না করে জালিম শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। কিন্তু কি হলো, আমাদের অসংখ্য ছাত্র ভাই যারা বিনা চিকিৎসায় মারা গেছে, এই লিস্ট 2000-এর বেশি হবে। বাংলাদেশের একদল লোক বের করেছে বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলন 2000 মানুষ মারা আছে। এটা 100% ভুল, এটা আরো বেশি, কারণ আন্দোলনের ময়দানে আমরা ছিলাম, এটা আমরা বুঝি, এটার সংখ্যাটা আরো বেশি হবে। এবং এই যে আমাদের ভাইদের উপর যে অমানবিক দৃষ্টিতে তাকিয়েছে সরকার, এই অন্তর্বর্তী সরকার, তারা আমাদেরকে বলে 30 লক্ষ টাকা দেবে, আমাদের যারা মারা গেছে এই শহীদ পরিবারদেরকে দেবে, আমরা ভবিষ্যতে পাবো। এটা আশা রাখতে পারি মরে যাওয়ার পরে যদি তাদের ফ্যামিলিকেও পায়। কারণ 1971-এর পর প্রকৃত মুক্তিযোদ্ধা যখন জানতে পারে নাই, এ রাষ্ট্র এখনও জানতে পারে নাই, একজন প্রকৃত মুক্তিযোদ্ধা নিজেই বলছে যে আমি যে রাজাকার আমার ধ্বংস করলো, আমার পরিবারকে শেষ করে দেওয়া, পাকিস্তানি আর্মির কাছে আমার পরিবারকে দিয়ে গেল এবং তারা লুটে পাটে আমার পরিবারটাকে ধ্বংস করলো, হিংস্র জানোয়ারের মতো, শকুনের মতো আমার পরিবারটাকে ধ্বংস করলো যেই পাকিস্তানিরা। এবং এই পাকিস্তানিদের হয়ে যেই রাজাকাররা কাজ করছে তারা অধিকাংশ মুক্তিযোদ্ধা শরৎ পেয়েছে। তো এতে বোঝা যায় রাজাকারই হচ্ছে প্রকৃত মুক্তিযোদ্ধা সবচেয়ে বেশি পেয়েছে, আর প্রকৃত মুক্তিযোদ্ধা যারা, তারা অধিকাংশ মুক্তিযোদ্ধার সনদ পায়নি। যেটা 1971 হয়েছে, আজও এটা হবে। এবং অধিকাংশ রাজাকারী মুক্তিযোদ্ধার পর আওয়ামী লীগের রাজনৈতিক দলে যোগদান করেছিল। এটা 100% সত্য। যেমন তার একটা উদাহরণ, আমরা বাংলাদেশের ক্রিকেটার নাজমুল হাসান পাপনের নাম শুনি। নাজমুল হাসান পাপনের মা থেকে নাজমুল হাসান, এবং নাজমুল হাসান ভাস ছিল তার নানা থেকে, মানে নানা রাজনীতিক ইয়ে থেকে। তো নাজমুল হাসান পাপনের নানা ছিল একজন রাজাকার। 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 থেকে 8 জন মুক্তিযোদ্ধাকে ধরিয়ে দিয়েছিল ছাত্র, মানে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, তার রেস্টের জন্য বা কোনো একটা কাজে গোপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল, এবং তাদেরকে একটা গোপন ঠেরা, মানে গোপন একটা জায়গায় রুমে পাঠায় নাজমুল হাসান পাপনের ডানা, যে তুমি ওরা এখানে থাকো, তোমরা নিরাপদ থাকো। তারপর তাদেরকে গোপন ডানায় রেখে এই পাকিস্তানি সেনাবাহিনীকে আনার পরে তাদেরকে ধরাই দেওয়া হয় যে যাও। কিন্তু নাজমুল হাসান পাপনের ডানা মুক্তিযোদ্ধা, সে একজন রাজাকার ছিল। এটি হচ্ছে বাংলাদেশ। এবং 24-এর বলো, ভবিষ্যতে যত অভ্যুত্থান বলো, কোনো অভ্যুত্থানেই এই রাষ্ট্রের জনগণের শান্তি আসবে না যতক্ষণ না আমরা আমাদের ভালো এবং বন্ধুটা না চিনি, যতক্ষণ না সৎ লোকদেরকে উপদেষ্টা মণ্ডলীতে না নিই, যতক্ষণ না ভালো লোকদেরকে উপদেষ্টা মণ্ডলীতে না নিই। আমরা কি পারতাম না মুফতি কাজী ইব্রাহিমের মতো একজন বিশ্লেষক এবং জ্ঞানী এবং ঘুরি ব্যক্তিকে নেওয়ার চেষ্টা করতাম না? এনাতুল্লাহ আব্বাসী আছে, আর অসংখ্য আলেম আছে বাংলাদেশে যারা উপদেষ্টা হওয়ার জন্য একবারে পারফেক্ট। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ অসংখ্য আলেম আছে। হ্যাঁ, মাসালাগত একতলাফ থাকবে আলেমদের ভিতরে, যেমন সাহাবীদের ভিতরে ছিল, এটা কোনো বিষয় নয়, তারা আলেম, তাদেরকে নেওয়া উচিত ছিল। কিন্তু হকমতে আলেমদেরকে নিলাম না, তারপর সৎ লোকদেরকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা জায়গা দিলাম না। এমন লোকদেরকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীতে জায়গা দেওয়া হয়েছে যারা দিনে 4 থেকে 5 বার ডাইপার বদলায়, যারা ডাইরেক্ট হাগু করে দেয়, এরকম লোকদেরকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বানানো হয়েছে। যারা আওয়ামী লীগ সরকারের বিগত শাসন আমলে তারা তাদের পুরো শাসন আমলেই আওয়ামী লীগ সরকারের ভোগ করে খেয়েছে, জনগণের অর্থ সম্পত্তি, জনগণের জানমাল ভোগ করে খেয়েছে, এই লোকদেরকে উপদেষ্টা মণ্ডলীতে ঢুকানো হচ্ছে, যেটা খুবই কষ্ট এবং হৃদয় বেদনাজনক একটা বিষয় হয়ে গেছে। তো অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলল বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ, আমরা পর্যবেক্ষণ করছি। আমরা এই নয় যে ছাত্ররা বসে আছে, আমাদের ভিতরে আল্লাহ জ্ঞান দিয়েছে, এই আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমরা অনেক কৃতজ্ঞ। কিন্তু
আমরা বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু দেখছি। এই যে বিভিন্ন রাষ্ট্র, পার্শ্ববর্তী রাষ্ট্রের যে উল্লাস, তার যেই উগ্রবাদিতা, এর জন্য বাংলাদেশ সরকারকে বলছি, ইমার্জেন্সি তাৎক্ষণিক পদক্ষেপ যদি না নেন, ভবিষ্যতে জাতির জন্য খারাপ জিনিস আছে। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুক, জালিম শাসক থেকে হেফাজত করুক। আল্লাহ যেন আমাদের দেশকে কল্যাণময় করে দেয় এবং আল্লাহ যেন আমাদের দেশে ইমারতে ইসলামিয়া এবং একটি মুসলিম রাষ্ট্রে পরিণত করে। আল্লাহ যেন আমাদের দেশকে মুসলিম উম্মার জাগরণী ধ্বনি হিসাবে গড়ে তোলে। আল্লাহ যেন আমাদের দেশকে মুসলিম জাতির বিজয়ের ধ্বনি হিসাবে কবুল করে। আল্লাহ যেন আমাদের বাংলাদেশকে মুসলিম উম্মার নেতৃত্ব স্থান হিসাবে কবুল করে। আল্লাহ পৃথিবীতে জাতিসংঘ যেমন সারা পৃথিবীকে কন্ট্রোল করে, আল্লাহ আমাদের বাংলাদেশকে মুসলিম বিশ্বের কন্ট্রোল সিস্টেম বানিয়ে দেবো আল্লাহ। তো যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম, তো এই হচ্ছে আমাদের উপদেষ্টা মণ্ডলীগুলো। যেমন আমি বাংলাদেশের পুলিশদেরকে একটা কথা বলতে চাই। তো বিষয়টা হচ্ছে কি, পুলিশ পাবলিক অফিসার ফর লিগ্যাল ইনভেস্টিগেশন ফর ক্রিমিনাল ইমার্জেন্সি, যার ফুল মিনিংটা হচ্ছে এই। তো পুলিশ কখনো মানুষ হবে না, মানুষ কখনো পুলিশ হবে না। বিষয়টা যদি আমি বড়ভাবে বিশ্লেষণ করি, যে পুলিশের অনেক কর্মকর্তা আছে যারা বৈষম্যবিরোধী আন্দোলন হত্যাযজ্ঞ চালিয়েছে এবং তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। আসিফ নজরুল নিজে করছে, ট্রান্সফার করেছে এক জেলার পুলিশদেরকে অন্য জেলায়, অন্য জেলায় তো মানুষ তো চিনবে না। আর যখন জনগণ জানবে ওই পুলিশকে, ও তো চারকি চলে গেছে। তো এইরকম একটা ধোঁকাবাজি বেঁধে জাতিরে ফেলায় রাখছে এই আসিফ নজরুল। তো অসংখ্য সন্ত্রাসী পুলিশদের কোনো বিচার হয়নি। তারপর আওয়ামী সন্ত্রাসরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন গণ্ডগোল হট্টগোল চালাইতেছে, এদের কোনো বিচার হয়নি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আন্দোলন করে নিষিদ্ধ ছাত্রলীগ, সেখানে কোনো পুলিশ যায় না। অথচ ডেইলি স্টারের মতো, প্রথম আলোর মতো ভিনদেশি, যেমন প্রথম আলো, এটা একটি রাষ্ট্রদ্রোহী অপরাধে জড়িত অলরেডি। প্রথম আলোর বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহী অপরাধরা, সে হচ্ছে তারা বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে, গোয়েন্দা সংস্থার টাকায় তার পত্রিকা চালায়। তো ওই লোকদের সাথে এবং ডেইলি স্টার এবং প্রথম আলোর ওপারের অনেক সাংবাদিক আছে যারা বাংলায় কথা বলতে পারে বিধে তাদেরকে আমরা ধরতে পারি না। তারা অধিকাংশ ওপারের বাংলার লোক বাংলাদেশের ডেইলি স্টার এবং প্রথম আলোতে কাজ করা অসংখ্য। শুধু ডেইলি স্টার প্রথম আলোকে বললে হবে না, আরও অনেক পত্রিকা আছে, মিডিয়া আছে যেখানে ওপারের লোক কাজ করে। এটা এবং তাদেরকে প্রত্যেকে চেনে, তারা খাস বাংলাদেশে। এটা খুবই উদ্বেগজনক বিষয়। এই বিষয়ে এ সরকার কিছুই করতে পারে নাই, তা এটা ওনাদের ব্যর্থতা। তো যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম আসিফ নজরুলকে নিয়ে, এ হচ্ছে এটা ক্যান্সার। একে যদি অন্তর্বর্তী সরকার থেকে আউট করে দেওয়া হয়, ভালো কোনো ব্যক্তিকে ঢুকানো হয় সেখানে, তাহলে অন্তর্বর্তী সরকার ভালোর দিকে যাবে, যা আমাদের জন্য কল্যাণময় হবে। আর জঙ্গি নিয়ে আমি আজকে কিছু বলতে চাই। জঙ্গি শব্দটার অর্থ হচ্ছে আরবি, তো এটার বাংলা শব্দ হচ্ছে যোদ্ধা। তো বাংলাদেশে জঙ্গি শব্দটাকে মানুষের কাছে এমনভাবে করেছে যেন এই শব্দটার নাম শুনলে সন্ত্রাস, আতঙ্ক বা এরকম হয়। তো আমরা যখন বৈষম্যবিরোধী আন্দোলনে ছিলাম, তো আমার যে দাড়ি, তো ও দাড়ি হালকা একটু ছোট ছিল, হালকা একটু ছোট হবে। এখন তো দাড়ি 3 মাস হয়ে গেছে, দাড়ি হালকা বড় হয়েছে, ছোট ছিল। তো আমি একটা কলেজে পড়ি, তো আমি কখনো মাদ্রাসায় পড়ি। আমার জীবনটা হচ্ছে প্রাইমারি স্কুল সার্টিফিকেট, মানে পিএসসি পরীক্ষা, আমাদের জিএসসি পরীক্ষা একটা ছিল যেটা করোনার জন্য হয় নাই। আমরা এসসি পরীক্ষা দিয়েছি, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট যেটাকে বলা হয় সেটা দিয়েছি। সামনে এইচএসসি পরীক্ষা দেবো, আল্লাহ ভালো জানে নসিবে কি আছে। তো আমার জীবনে কখনো আমি মাদ্রাসায় পড়ি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমি দাঁড়িয়ে রেখেছি এবং সুন্নাহ মতে চলার চেষ্টা করি, যেহেতু আমি একজন মুসলিম যুবক। তো বৈষম্যবিরোধী আন্দোলনে যে জিনিসটা সবচেয়ে বেশি আমাকে কষ্ট দিয়েছিল সেটা হচ্ছে, পুলিশ আমাকে দেখে বারবার বলছিল ওই জঙ্গি এবং শিবির বলে। তো শিবির শব্দটা কি সেটা তখন এত ভালো করে বুঝতাম না, শিবির কি জিনিস। হ্যাঁ, এটা জানতাম যে জামাতের ছাত্র দল হচ্ছে শিবির, এবং জামাত সম্পর্কে আমার ভালো ধারণা ছিল, কারণ আল্লামা সাইদির ওয়াজ শুনে আজকে আমার দিনের পথে আসা, এবং কওমি আলেমদের ওয়াজ শুনে। তো শিবির জিনিসটা বুঝতাম,
কিন্তু আমাকে বলতো জঙ্গি, এই জঙ্গি। অথচ পুলিশ নিজে জানতো না জঙ্গি শব্দটা হচ্ছে আরবি, এটার বাংলা হচ্ছে যোদ্ধা। আর বাংলাদেশের জঙ্গি বোঝানো সন্ত্রাস বা এরকম কিছু। কিন্তু আমি একজন ছাত্র ছিলাম, আমি যদি জঙ্গি হই, আমার দ্বারা কোনো মানুষকে হত্যা করা হয় না, কিন্তু পুলিশের দ্বারা অসংখ্য ছাত্র জীবন নেওয়া হয়েছে। তাহলে আমার প্রশ্ন, সে কত বড় জঙ্গি? আর বাংলাদেশের পুলিশরা যতই হুজুর হোক না কেন, কুত্তার লেজুর যেমন সোজা হয় না, পুলিশ কখনো সৎ হবে না, ভালো হবে না। কারণ যারা হারাম জিনিসে সেবন করে, হারামে জড়িত, হারামে জিনিস সেবন করে, হারাম খাদ্য খায়, তাদের অন্তরটা আল্লাহ ধ্বংস করে দেয়। এবং যে ব্যক্তি এক বিন্দু পরিমাণ হারাম জিনিস খেলো জেনে, তার 40 দিন এবাদত বন্দেগী কবুল হবে না। আর পুলিশের জিন্দিগিটি হারামের উপর চলছে, ঘুষ, তারপর বিভিন্ন দেশ খেতে খেতে অন্তরটাকে ধ্বংস করে দিয়েছে, জানোয়ার হয়ে গেছে। জানোয়ার মানে জন্তু। যারা হারাম জিনিস অতিরিক্ত খায়, তাদের অন্তরে বিবেকবোধ, মানবিকতা, মানুষের মানবতা, এই জিনিসটা থাকে না। তারা জন্তুতে পরিণত হয়, জানোয়ারে পরিণত হয়। যারা হারাম খাদ্য খায়, যেমন যারা হালাল খায়, তারাই আল্লাহর রহমতে ভালো মানুষ থাকতে পারে। হালাল সবসময় মানুষকে ভালো রাখে। তার একটা উদাহরণ হচ্ছে উট এবং শূকর। শূকর এমন একটা প্রাণী, সে তার যে সবার, যেটাকে বলা হয় যৌন আকাঙ্ক্ষা বা জৈবিক চাহিদা মেটানোর জন্য, সে তার ভাই, বোন, ফুফু, খালা বা এরকম যারা আত্মীয় শূকরের, তাদেরকে সে যে কোনোভাবে এরকম শারীরিক সম্পর্ক জড়াইতে পারে শূকর। আর ওট কখনো নিজের স্ত্রী ছাড়া অন্য কেউর কাছে শারীরিক সম্পর্কে যায় না বা যৌন আকাঙ্ক্ষা মেটায় না। এবং ওট সব সময় এই নিজের মা, চাচা, চাচিদেরকে মুসলমান যুবকরা যেভাবে দেখে সেভাবে দেখে। এবং ওটের যদি কোনো ওটের সঙ্গী মানে স্ত্রী সঙ্গী যদি কখনো অন্য কোনো পুরুষ ওটের কাছে চলে যায়, তখন ওই ওটকে কামড়িয়ে মেরে ফেলে। এবং উটের আত্মশক্তি মানে মানে পুরুষত্ব বা আত্মমর্যাদা, যেটাকে বলা হয়, অনেক বেশি। তো আমরা উটের মাংস খাই, তো আমাদের মুসলমানদের হচ্ছে উটের মতো। আর যারা শুয়োর খায়, শুয়োরের চর্বি দিয়ে অনেক কিছু খায়, তাদের অন্তর হচ্ছে শুয়োরের মতো, জানোয়ারের মতো। তো এই জিনিসটা বোঝানোর জন্য বলছি, পুলিশ, হ্যাঁ, অনেস্ট পুলিশ, ভালো পুলিশ আছে, খুবই কম, যাদের সংখ্যা 100-এ 108 বা 7+ হবে, বা 7% বা 8%-এর বেশি হবে যারা ভালো পুলিশ, যারা খুবই ভদ্র, অনেস্ট, এরকম হবে। অসংখ্য পুলিশ আছে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইচ্ছাকৃতভাবে গুলি করেছে, এবং রাবার বুলেট এটা হালকা ছেড়েছে। 100%-এর ভিতরে 15-16% রাবার বুলেট ছেড়েছে প্রাথমিক অবস্থায়। পরবর্তী অবস্থায়, চূড়ান্ত অবস্থায় সরাসরি বুলেট ছেড়েছে। এত বড় বড় বুলেট আমরা নিজেরা পেয়েছি, এত বড় বড় বুলেট, এত বড় বড় গরম বুলেটটা যখন ওই ফায়ারিং করে দূরে এসে পড়ে, এটা খুবই গরম, বা বিভিন্ন ওটার যে গতিশক্তি, এটা বিভিন্ন জিনিসের সাথে ধাক্কা খাওয়ার কমে যায়, আশেপাশে কাছে এসে পড়ে, তখন দেখলাম যে বুলেটটা অনেক গরম। যখন ধরতাম, বুলেটটা প্রচুর গরম। তো এগুলো দিয়ে আমরা এখানে এসেছি, আল্লাহ আমাদেরকে এনেছি। তো এই যে আসিফ নজরুল, সে যে জাতির গাদ্দার, তার মতো গাদ্দারকে কি করা উচিত? আমি একটা বুদ্ধি ভেবেছিলাম শেখ হাসিনা সরকারকে নিয়ে, বুদ্ধিটা প্রকাশ করছে। সেটা হচ্ছে, আমি যদি কোনোদিন কোনো সেনাবাহিনীর জেনারেল বা মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল হইতাম, শেখ হাসিনা যেভাবে পিলখানা যেভাবে হত্যা করেছে, যেভাবে, সেটা তো জানি আমরা। তো ঠিক এভাবে কিছু সৎ সৈনিকদেরকে জোগাড় করতাম, সৎ অনেস্ট সৈনিকদেরকে, দেশপ্রেমিক সৈনিকদের জোগাড় করে 500 সৈনিক নিতাম, গণভবনে ঢুকতাম, তাকে সহ এবং সংসদে ঢুকতে সকল আমেরিকান নেতাকর্মীদেরকে হত্যা করতাম। এমন আমার প্ল্যান ছিল ছোটবেলা থেকে। হয়তো আমি একজন স্টুডেন্ট বা ছাত্র ছিলাম, কিন্তু আমার পরিকল্পনা, প্ল্যান এরকমই ছিল আমেরিকাকে নিয়ে। কিন্তু আল্লাহর কি কুদরত, এই বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে সে পতন হয়ে গেল। তো সে যেহেতু পতন হয়ে গেছে, এখন তার কোনো কিছু করার নেই, পালিয়ে গেছে, ভেগেছে। তো আসিফ নজরুলকে বলতে চাই, হেদায়েত আল্লাহর তরফ থেকে সবার জন্য আসে না, আর সুযোগ সবার জন্য আসে না। এমনকি আসিফ নজরুল অনেক ঘটনা শুনতে পাচ্ছে যে তার ওয়াইফ বিভিন্ন ব্যবসায় জড়িত, বিভিন্ন টাকার লেনদেন করছে মোটা অঙ্কে, বিভিন্ন মানুষকে এই পদ দেবে, ওই পদ দেবে, চাকরি দেবে, এই দেবে, ওই দেবে বলে অসংখ্য টাকার করছে। আমি বলবো বাংলাদেশ সরকারকে, দুদককে তার অ্যাকাউন্ট
দেখো সে কত টাকা লেনদেন করলো এবং সে কত টাকা বিদেশে পাচার করলো। আসিফ নজরুলের চেহারাটা দেখতে ভালো লাগে না আমার, সত্যি কথা বলতে। তার দেখতে আমার উবায়দুল কাদেরের মতো লাগে। তো আসিফ নজরুলকে বলবো সোজা হয়ে যাবে, কারণ এই জাতি হাসিনাকে পায় নাই। কি বলতেছি, হাসিনাকে পায় নাই। যদি পাইতো ওই গণভবনে কুত্তার মতো পিটাই মারতো। সে মারতো কেমনি, ওর হাড্ডি গুস্ত কোথায় আছে কিছু খুঁজে পাইল নইলে। ছাত্ররা আমরা তো গ্রামে ছিলাম, ওরা যেভাবে গেছে বা আমাদের যে আকাঙ্ক্ষা ছিল তার প্রতি যে জিদ এবং ঘৃণা ছিল। তো আসিফ নজরুল তোমাকে বলছি, ভালো হইতে বেশি সুযোগ লাগে না। তুমি মনে করছো তুমি এখন ক্ষমতায় আছো, তোমার তুমি একজন আইন বিশেষজ্ঞ, তুমি বিভিন্ন আইনের জালে ফেলাই দিবা, তুমি পুলিশ নিয়ে আসবা, র্যাব নিয়ে আসবা, বিভিন্ন ইয়ে করবা, মিডিয়া তোমার পক্ষে আছে, প্রথম আলো, ডেইলি স্টার তোমার পক্ষে আছে, এরা তোমাকে অনেক কিছু করবে। এই কথা কখনো ভাববো না, খুবই ভয়ঙ্কর হবে, যা তুমি কল্পনাও করতে পারবে না।